বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আজকে আমাদের এই যে প্যানেল দেখতে পাচ্ছি আমরা, গতকাল জঙ্গল সলিমপুরে আমরা অপারেশন পরিচালনা করেছিলাম, সেই প্যানেল পুরোটাই আমরা এখানে আছি। রাষ্ট্র তথা প্রশাসনকে পাশ কাটিয়ে 2003 সাল থেকে সরকারের প্রায় 3100 একর খাস জমিতে আনুমানিক 34টি পাহাড় কেটে লক্ষাধিক মানুষের মাঝে জমি জমা ক্রয় বিক্রয়, নিজস্ব রাস্তা নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থা সহ অন্যান্য অবকাঠামো যে গড়ে তোলা যায় এবং প্রশাসনকে পাশ কাটিয়ে অপরিকল্পিত এবং অস্বাস্থ্যকর উপায়ে কিভাবে এই সমস্ত অবকাঠামো গড়ে তোলার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে জঙ্গল সলিমপুর। কোথাকার কোন ইয়াসিন আর জলিল মেম্বার কিভাবে কার মদতে বছরের পর বছর এখানে আধিপত্য বিস্তার করে আছে তা রীতিমতো আমাদের সবার জন্য উৎকণ্ঠার বিষয়। আমাদের সকলকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে বের করতে হবে কারা এর পিছনে রয়েছে, কারা এই কার্যক্রমকে বারবার প্রশ্রয় দিচ্ছে এবং আমাদের যে প্রতিটা চেষ্টা ব্যাহত হচ্ছিল এতদিন ধরে। জানা গেছে কিছু ভূমিদস্যু দীর্ঘদিন ধরে সরকারের এই খাস জমি ব্যবহার করে আসছে, দখল করে আসছে। তাদের উল্লেখযোগ্য জমি রয়েছে এখানে এবং তাদের মদতে বিশেষ করে এই সমস্ত জায়গায় কিছু মানুষ সরকারের এই প্রচেষ্টাকে বারবার ব্যাহত করার চেষ্টা করেছে। আপনারা জানেন আমরা পূর্ববর্তী সময় এই সমস্ত জমি কারা পেল, কিভাবে পেল এবং তাদের মালিকানা বাতিল করা যায় কিনা এইসব বিষয়ে আমরা জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার মহোদয় সহ সবার সঙ্গে আমরা কথাবার্তা বলছি। এই বিষয়ে আমাদের সহজ প্রয়োজনীয় সহায়তা আমরা যেন শুধু পাবো বলে আমরা সবাই মিলে মনে করছি। আপনারা জানেন যে গতকাল আমরা একটা যৌথ অভিযান পরিচালনা করেছি। এটা পূর্ববর্তী সরকার, ইমিডিয়েট পাস্ট যিনারা ছিলেন এবং বর্তমান সরকার তো বটেই, সর্বোচ্চ পর্যায় থেকে এখানে একটি বড় ধরনের অভিযান পরিচালনা করবার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। আমাদের উপর এই অভিযান পরিচালনা করার দায়িত্ব অর্পিত হয়েছিল এবং যেহেতু এখন সবাই আমরা মাঠে আছি, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীও মাঠে আছে, সেই জন্য সবাইকে নিয়ে আমরা একটা যৌথ অভিযান পরিচালনা করার চেষ্টা করেছিলাম এবং সেই অভিযান আমরা গতকাল অভিযান পরিচালনা করেছি। এই অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রায় 500 জন, চট্টগ্রাম জেলা পুলিশের প্রায় 150 জন, চট্টগ্রাম মেট্রোপলিটন থেকে প্রায় 800, রেঞ্জ রিজার্ভ ফোর্স থেকে প্রায় 400 এবং পার্বত্য জেলা থেকে আর্ম পুলিশ ব্যাটালিয়ন, বর্ডার গার্ডস থেকে প্রায় 150 এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন থেকে প্রায় 400 সহ 3173 জন আইনশৃঙ্খলা বাহিনী এখানে অংশগ্রহণ করে। এছাড়া জেলা প্রশাসন থেকে 7 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সর্বত সবসময় আমাদের এই অভিযানে আমাদের সঙ্গে ছিলেন। এছাড়া 3টি হেলিকপ্টার, 15টি এপিসি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার যেগুলো বলা হয় এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সিএমপির 3টি ডগ স্কোয়াড এবং 12টি ড্রোন ব্যবহার করা হয়েছে। আধুনিক প্রযুক্তি এবং বিশেষ কৌশল প্রয়োগের মাধ্যমে দুর্যোগ পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আমরা যারা এখানে ছিলাম আমরা সবাই এই অভিযানে অংশগ্রহণ করেছি, যাদেরকে আমরা দেখতে পাচ্ছেন। এই যৌথ অভিযানে জঙ্গল সলিমপুর এলাকায় বিভিন্ন পাহাড়ি এবং দুর্গম এলাকায় একযোগে অবস্থান করে চিরুনি অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজন আস্তানা, ঝুঁকিপূর্ণ বসতি, পাহাড়ি পথ, গোপন স্থাপনা এবং অপরাধীদের সম্ভাব্য অবস্থানসমূহ তল্লাশি চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী রক্ষার সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে প্রায় 22 জনকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযানে আমরা আপনাদেরকে দেবো, যদিও স্টেটমেন্টটা দিয়ে দেবো, তবু আমি একটু বলে যাচ্ছি। 3টি আগ্নেয়াস্ত্র, 1টি দেশীয় পিস্তল, 1টি বিদেশি পিস্তল, 1টি এলজি, 27টি দেশীয় তৈরি পাইপগন, 3টি পিস্তলের ম্যাগাজিন, 27টি অস্ত্র তৈরির পাইপ, 61টি কার্তুজ, বিভিন্ন ধরনের প্রায় 1113 রাউন্ড গুলি, 11টি ককটেল বিস্ফোরক যেটা বলা হচ্ছে, 18টি হেক্সো ব্লেড যেগুলোতে বিভিন্ন জিনিস কাটা যায়, হাতুড়ি প্লাস রেঞ্জ, ড্রিল মেশিন সহ অন্যান্য অনেক জিনিসপত্র এখানে উদ্ধার করা হয়েছে। এছাড়া আপনারা জানেন যে তারা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চারিদিকটা তারা অবজারভেশনে রাখতো এবং বিভিন্ন অবজারভেশন টাওয়ার তাদের ছিল এই বিভিন্ন পাহাড়ি জায়গায়। সেখান থেকেও তারা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্যদের কার্যক্রম মনিটর করত। সেগুলো আমরা কালকে অলমোস্ট নষ্ট করে দিয়ে আসছি সেখান থেকে।
তারা নজরদারি স্থাপন করত এবং আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ লোকে ব্যবহার করত। অভিযান পরিচালনা করে হতাহতের কোনো ঘটনা ঘটেনি এবং এখন এই অংশ আমাদের পুরোটা নিয়ন্ত্রণে রয়েছে। এই এখন জঙ্গল সলিমপুর এলাকায় ছিন্নমূল এবং আলীনগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধীদের পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ বন্ধ করা এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সেখানে 2টি অস্থায়ী ক্যাম্প, পুলিশ ক্যাম্প, র্যাব এবং পুলিশের যৌথ উদ্যোগে আমাদের পরিচালিত হচ্ছে। এই আমরা আপাতত 2টো ক্যাম্প স্থাপন করেছি। পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী এখানে আরও আমাদের কার্যক্রম পরিচালিত হবে। তো এই সংক্রান্তে অস্ত্র এবং বিস্ফোরণ আইনে 3টি মামলা হয়েছে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে। আমরা যদিও গতকাল উল্লেখযোগ্য কোনো ব্যক্তিকে পাইনি, কিন্তু যেহেতু আমরা সেখানে আমাদের ডমিনেশন আমরা স্টাবলিশ করতে পেরেছি, আমরা সেখানে যেতে পেরেছি, আমরা আশা করছি যারা বা যে সমস্ত সন্ত্রাসী বিভিন্ন সময় অপরাধ করে সেখানে লুকিয়ে থাকার প্রবণতা ছিল সেটা তারা আর করতে পারবে না। পরবর্তী সময়ে আমাদের সফলতার হার বাড়বে বলে আমি আপাতত মনে করছি। তো এতটুকুই আমাদের পক্ষ থেকে। আর যদি এখন আপনারা যদি বিশেষ কাউকে কোনো কিছু জানতে চান, কাউকে বলতে পারেন, আমরা এসে এই কথা বলবো আর কি। এদেরকে যারা কেউ না কেউ তো অবশ্যই একটা সন্ত্রাসী পক্ষ এত বড় একটা সরকারকে চ্যালেঞ্জ করে এরকম একটা জায়গায় স্ট্র্যাটেজিক একটা পয়েন্টে চট্টগ্রামের একটা খুব কাছাকাছি জায়গায় এখানে আশপাশে যে আরো অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা আছে সেখানে তারা এটা কিভাবে স্টাবলিশ করছে এটার পেছনে কারা? আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে 2টি ক্যাম্প আমরা মনে করি যথেষ্ট। যে কারণ ক্যাম্প স্থাপন, বেশি ক্যাম্প স্থাপন করলে যে এখানের কমান্ড কন্ট্রোল নেওয়া যাবে তা না। আমরা রেগুলার ওখানে অভিযান পরিচালনা করব, আমাদের রেগুলার চেকপোস্ট করব, আমাদের টহল টিমগুলো যাবে, লোকেদের সঙ্গে যোগাযোগ থাকবে। সুতরাং আমি মনে করি এটা যথেষ্ট, প্রয়োজন হলে আমরা বাড়িয়ে দেবো আরও। আর এখানে যাওয়ার জন্য কমিউনিকেশন তো খারাপ অবস্থায় আছে। কমিউনিকেশন স্টাবলিশ করার জন্য আমরা কমিশনার মহোদয়কে বলেছি দ্রুততম সময়ে এখানে রাস্তা যেগুলো আছে এগুলোকে যাতে চলাচলের সহজতর করা যায় সে ব্যাপারে আমরা কাজ করব এখানে। আর পরের প্রশ্ন ছিল যেন যারা আমরা প্রথমে বলেছি যে এগুলো কিছু কিছু সুবিধাভোগী মানুষ যারা ল্যান্ড গ্র্যাবার্স, যাদের অবৈধভাবে এখানে অনেকের সম্পত্তি রয়েছে, তারা বিভিন্নভাবে তাদেরকে সহায়তা করে। এগুলোর ব্যাপারে জেলা প্রশাসন ব্যবস্থা নেবে, কারণ তোমাদের কাছে এই আইনি কিছু রীতিমালা সেখানে রয়েছে। আমরা খুব সুস্থিরভাবে কাজটা করতে চাই, যাতে সবাইকে নিয়ে করতে চাই। যারা অধিবাসী যারা রয়েছে বিভিন্নভাবে যারা সেখানে রয়েছে তাদেরকে পুনর্বাসন বিষয়গুলো হয়তো বিবেচনায় নেবেন তারা। সরকারের কিছু দৃষ্টিভঙ্গির বিষয় আছে, আশা করি ব্যাপারে সরকার কিছু প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন এবং কমিশনার মহোদয় তার বক্তব্য হয়তো বিষয়গুলো বলতে পারেন। আমরা এর আগে যে অভিযান রয়েছে এসএনজির কথা বলা হয়, বড় বড় রাঘব বড় থাকে, বাইক থেকে আসে, থেকে আসে, আমরা সেই হচ্ছে কিন্তু মানে বডি আটকে ধরবো ওই হতে দেখি নাই। ইয়াসিনের কথা বলেন, আপনাদের এই অপারেশনের কোনো দুর্বলতা ছিল কিনা? কারণ আপনারা যাওয়ার আগে দুর্গম পাহাড়ি এলাকায় না, বুঝতে পেরেছি, আপনারা বুঝতে পেরেছি। প্রথম কথা হচ্ছে যে শোনেন, এই যে ভয়ের যে রাজনৈতিক সন্ত্রাস সবসময় একটা ছিল, এটা আমাদের গণমাধ্যমে আসছে সবসময় যেই সরকার থাকে তাদের একটা ইয়া থাকে, তাদের সাথে বড় বড় এমপি মন্ত্রীদের তাদের ছবি থাকে, তারা যায় আর কি। এই যে ব্যাকআপগুলো এগুলো ভাঙার জন্য আপনাদের শোনেন, এইখানকার অভিযান পরিচালনা করার ব্যাপারে আপনাদের পক্ষ থেকে একটা বিরাট চাপ ছিল, এটা অস্বীকার করতে পারবো না। আপনারা দীর্ঘদিন আমাদেরকে নানানভাবে বলেছেন যে কেন জঙ্গল সলিমপুরে অপারেশন হয় না, কেন আমরা যাই না, মানে আমরাই ভয়ের মধ্যে আছি কিনা। এই ভয়টা থেকে কাটানোর জন্য তো আমাদের অপারেশন পরিচালনা করার প্রয়োজন। সর্বোপরি একজন র্যাবের একজন সদস্য নিহত হওয়ার পর থেকে, সুতরাং আমাদের একজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিহত হওয়ার পর থেকে আমাদের নিজের মধ্যে একটা আর্ট সৃষ্টি হয়েছে। আমরা যে ভয়ের কথা বলছিলাম, ভয়টা তো আগে থেকে সৃষ্ট ছিল, কিন্তু আমরা ভয় পাইনি বলে কিন্তু আমরা অভিযান পরিচালনা করেছি। আর সফলতার কথা যেটা বলছেন, আমরা সফলতা এগুলোও বলবো, সেখানে যেহেতু দীর্ঘদিন অন্য কেউ যেতে পারেনি, আমরা যেহেতু যেতে পারছি এবং পৌঁছতে পারছি, আমাদের কমান্ড এস্টাবলিশ হয়েছে, সুতরাং এটুকুই আমরা একটা সফলতা হিসেবে দেখতে চাই। আর অপরাধী গ্রেপ্তার ব্যাপারে এত বড় একটা অপারেশন পরিচালনা করতে গেলে কিছু দুর্বলতা তো থাকেই। আর আজকে যে যুগ, এই যুগে সামান্য মুভমেন্টও অনেক জানা যায়। এর জন্য আমি দুর্বলতা মনে করব না। এত বড় একটা অপারেশন পরিচালনা করার ব্যাপারে যেটা হয়েছে এটা এরকমই হওয়া দরকার। এর চেয়ে বেশি সাফল্য
আমি খুব বেশি আশা করিনি, কারণ আমরা তো পাহাড়ি এলাকা, দুর্গম এলাকা, বিভিন্ন জায়গায় এক্সিট ছিল, আর তারা যেটা বললাম সিসিটিভির মাধ্যমে তারা আমাদের মনিটর করছে, সব কিছু মিলেই। বাট আমি মনে করি এটা আমার এই মুহূর্তে একটু দুর্বলতা মনে হলে এটা আমরা সফল হবো, আমরা ওখানে কেউ থাকতে পারবে না। স্যার, একটু সম্পূর্ণ স্যার, আপনি ক্যাম্পের কথা বলছিলেন, আমি যদি ভুল না থাকি 22 অথবা 21 সালের দিকে স্যার একটা প্রস্তাব করা ছিল আমরা থানা করা, কারণ আমরা এই এলাকাটা জঙ্গল নাম দিল, এটা কিন্তু মানুষের সিএমপির একটা অংশ ছিল, দুটা ওয়ার্ড আছে সম্ভবত, এই পাশে দুটা সিএমপির ওয়ার্ড আর ওই পাশে হচ্ছে জেলার ওয়ার্ড আছে। আপনি ওয়ার্ড থানাটা যেভাবেই করেন, কিন্তু এখানে আসলে থানার একটা প্রয়োজন। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। দেখুন থানা, আচ্ছা থানা শোনেন, থানা না ঠিক আছে, থানা হওয়ার কিছু রীতিমালা থাকে, আর এখানে থানা হওয়ার প্রয়োজন আমরা বিবেচনা করব। বাট আপাতত একটা তদন্ত কেন্দ্র করা যায় কিনা, তদন্ত কেন্দ্র থানা অনেকটা থানার কাজ করে ফেলতে পারে। আর এটা তো সরকারের বিষয়, আমরা সরকারের প্রস্তাব দিব যদি এখানে থানা করা যায়। বাট থানা করা, তদন্ত কেন্দ্র করা, এগুলো মুখ্য জিনিস না। মুখ্য হচ্ছে আপনার কমান্ড আছে কিনা, আপনার জায়গার উপর যদি কমান্ড থাকে তাহলে তো থানা না করলেও চলে। সুতরাং কমান্ড প্রতিষ্ঠা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য, এবং সেটা আমরা এখন থেকে সময় করতে পারবো, যদি প্রয়োজনে আমরা থানা করবো ইনশাআল্লাহ। যারা আপনাদের সাসপেক্ট লিস্টে আছে তাদেরকে ধরতে পারেনি, এবং সমস্যাটা একটি ঘটনা আমরা দেখেছি, এখান থেকে অস্ত্র নিয়ে এক ব্যবসায়ীর বাড়িতে ঘটনা ঘটায়, এবং সেটা আধুনিক অস্ত্র। এই ঘটনার পর আপনারা উদ্ধার করেছেন, অভিযান করেছেন, যেহেতু নগরীর পাশে লাগোয়া, এই নগরীর সামগ্রিক যে নিরাপত্তা, সেটার সংখ্যা কি আসলে জনমনে এখনো কাটছে কিনা? আমার তো মনে এই অভিযান পরিচালনার পরে আপনাদের জনমনের সংখ্যা অনেকটা কাটা দরকার। আর এখনকার যুগে অপারেশন, নানান ধরনের অপারেশন পরিচালনা করা হয়। আমরা একটু নিড বেসড অপারেশন করতে চাই, ইন্টেলিজেন্স বেসড অপারেশন করতে চাই। আপনারা দেখবেন, আপনার সফলতার জন্য একটু ধৈর্য ধরতে হবে, কারণ আমাদেরকে সময় দিতে হবে। আপনারা যদি আমাদেরকে সময় না দেন তাহলে তো হবে না। একটা ঘটনা ঘটলে আমি দেখি অনেক সময় বিভিন্ন জায়গা থেকে খুব তড়িঘড়ি করে আমাদের উপর চাপ সৃষ্টি করা হয়। আপনারা খুব কম ঘটনায় দেখবেন কিন্তু আমরা বের করতে না পারার ইতিহাস আছে। একটু সময় দেন, একটু ধৈর্য ধরেন, দেখবেন আমরা সফল হবো ইনশাআল্লাহ। আমাদের কাছে আমরা তো ওখানে গতকাল আমরা পৌঁছেছি সেখানে, সুতরাং আমাদের কাছে তথ্য আছে ওরা আর এখানে সাস্টেইন করতে পারবে না, ওরা এখানে আর টিকতে পারবে না। এটুকু আপনাদের বলতে পারি, একটু ধৈর্য সরেন, দেখেন আমরা কি কাজ করি। আমাদের কাছে তথ্য আছে, আমরা সময়ের সাথে ধরে ফেলবো সব, কেউ আর পারবে না, কারণ তারা তো সেখানে লুকিয়ে ছিল, এখন তাদের লুকানোর জায়গা থাকছে না, সুতরাং সেখানে তারা সাস্টেইন করতে পারবে না। এই ব্যাপারটা আমি মনে হয় আমি এই ব্যাপারটা কমিশনার মহোদয়কে রিকোয়েস্ট করবো, উনি যদি আপনি কিছু বলেন এখানে এসে। না বলেন আপনার। হ্যাঁ সাহেব বলেন, আপনি বলেন। আচ্ছা র্যাব বলেন, আপনার সিও সাহেব বলেন, আপনার বক্তব্য বলেন। এখানে যে প্রজেক্টগুলো আছে, জেলখানা করা অথবা এটা আসলে আগাবে কিনা, আগে যেটা ভাবতেই পারি না। স্যার আমার মনে হয় আমি স্যার একজন বলি, স্যার আপনি শেষ করলে স্যার আসেন। পরিকল্পনা করেছেন, এখানে মহাপরিকল্পনা, আপনারা সাইনবোর্ডে বিভিন্ন নানা ধরনের দৃশ্যমান অনেক কিছু করছে, কার্যকর করা আমরা দেখছি। সেখানে আপনাদের প্রশাসনের লোককে নিয়ে গ্যাস, বিদ্যুৎ সহ এবং ছুটি সহ আছে। আপনারা তখনও বলেছেন যে বিভাগগুলোর সাথে করবেন, সেটা কোনো বাস্তবায়ন হয়নি। এটাও আসলে এবারও এমনই আসলে হাতটাক দিচ্ছেন কিনা সেরকম কিনা? শুধু প্রশাসন না, সেখানে নামদারি সাংবাদিকও আছে। শুধু প্রশাসন বললে সেটা নামদারি সাংবাদিকও আছে, যারা নাম ব্যবহার করে, সবগুলো মিলে আপনাদের পরিকল্পনা। আসলে আপনারা তো বুঝতে পারছেন যে এখানে এই দখলদারিত্বের ইতিহাসটাও যেমন এখানে প্রাচীন, সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা গ্রহণ করাটাও প্রাচীন। এটা কিন্তু আমরা কয়েকটা প্রচেষ্টার করার পরে এইবার আমরা প্রথমবারের মতো কিন্তু ওই জায়গাটাতে আমাদের নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়েছি। তো এ কারণে ওই জায়গায় উন্নয়নের জন্য কি করা হবে সে সম্পর্কে আপনারা সকলে অবহিত। আমাদের একাধিকবার
এটা নিয়ে পরিকল্পনা করা হয়েছে। আমাদের বিভিন্ন পরিকল্পনা রয়েছে, বিভিন্ন দপ্তর তার কার্যক্রম সেভাবে রেখেছে, কিন্তু যেহেতু ওখানে আসলে আমাদের কোনো কিছু ইমপ্লিমেন্ট করার মতো পর্যায়ে ছিল না, সেজন্য এই প্রকল্পগুলো কোনোটাই আমরা অগ্রসর তখন হতে পারিনি তৎকালীন প্রশাসন। আমরা যেহেতু এখন মনে করছি যে আমাদের এখন সেখানে প্রকল্পগুলো বাস্তবায়ন করতে কোনো সমস্যা পেতে হবে না, ফলে সেগুলো এখন ক্রমান্বয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে আমরা অলরেডি যোগাযোগ করা শুরু করেছি, তাদের মাধ্যমে এই জিনিসগুলো বাস্তবায়িত হবে। আর সেখানে অনেক ছিন্নমূল মানুষ রয়েছে, অনেক ভাড়াটিয়া রয়েছে, এটা আপনারা জানেন, এটা বাস্তবতা। তো এই বাস্তবতাটাকে কিভাবে মিটিগেট করা যায়, এটা আসলে একটা সরকারের পলিসিগত সিদ্ধান্ত। আমরা এই বিষয়টাকেও সরকারের সামনে, মন্ত্রণালয়ের সামনে তুলে ধরেছি। এখন আমরা হয়তো একটা নির্দেশনা পাবো। আমাদের এই দেশের সকলেই যেহেতু জনগণ, সকলেই ওয়েলফেয়ারের একটা বিষয় রয়েছে, হয়তো তাদেরকে কোনোভাবে মানে কোনো একটা ভাবে কোথাও প্রতিস্থাপন করে অথবা স্বস্থানে কোনো এক জায়গায় নিবদ্ধ করে, যেভাবেই হোক মন্ত্রণালয় যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে আমরা সেটাই বাস্তবায়ন করব। এবং এখন যে সিদ্ধান্তগুলো হবে বিদ্যুতের বিষয়ে, পানির বিষয়ে, সেগুলো যে আমরা বাস্তবায়ন করতে পারবো সেই পরিস্থিতি কিন্তু এখন সৃষ্টি হয়েছে। শুধু এতটুকুই আমি আপনাদের এখন বলে রাখতে পারি। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, নাহলে লোক শহীদ হলো, আমি আসলে শহীদ বলছি ওই কারণে এরকম একটা অপরাধ কি আর কি, সেখানে অনেক বড় বড় অস্ত্র দেখবো এবং এই পাইপলাইনটা জি বলেন। পুলিশ বাহিনী অভিযান চালানোর আগেই, সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনী অভিযান চালানোর আগেই পুলিশ এবং সাংবাদিকের একটি বিশেষ সূত্র তাদেরকে সতর্ক করে দিয়েছে এবং তারা তার আগের দিন বিকেলবেলা বোরকা পরে সাতটা পান হয়েছে এবং সেখানে যে পারিবারিক অস্ত্রগুলো ছিল সেগুলো আশেপাশে বিভিন্ন ফ্ল্যাট বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে। এটা আমাদের একটা বিশেষ সূত্র জানা গেছে। এই বিষয়গুলো আপনাদের কাছে এসেছে কিনা এবং আগামীতে তাদেরকে গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধার ব্যাপারে কি বলবেন? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। একটা অভিযান কয়েকটা পর্বে সম্পন্ন করা হয় এবং এটা শুধুমাত্র একটা অভিযান না, অভিযান এবং পরবর্তী ব্যবস্থাপনা, রাষ্ট্রীয়ভাবে যে সম্পূর্ণ ব্যবস্থাপনা করা হবে এটা সম্পূর্ণ একটা প্রক্রিয়া অনুযায়ী যাবে। গতকাল যেটা হয়েছে এটা হচ্ছে ফেজ 1 ছিল, যে ভেতরে ঢোকা, প্রবেশ করা, যে কাজটা গত আমাদের জানা মতে 20 বছরের মধ্যে কেউ ফুটহোল্ড ইস্টাবলিশ করতে পারেনি। আমরা প্রবেশ করেছি, ফুটহোল্ড ইস্টাবলিশ করেছি এবং আমাদের দুইটা ক্যাম্প ইস্টাবলিশ করেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের স্টেপ 1-এ আমরা সম্পূর্ণভাবে সফল হয়েছি। ফেজ 1-এ প্রশ্ন থাকবে যে আপনারা যেটা প্রশ্ন করছেন, সন্ত্রাসী ইয়াসিনদেরকে ধরা যায়নি, হয়তো সাবমেশিন গান, রাইফেল ধরতে পারলে আমিও খুশি হতাম, আপনার থেকে তো আমি বেশি খুশি হতাম। এখন যে সন্ত্রাসী সেও বাঁচার চেষ্টা করবে। আমরা এতগুলো ফোর্স বিভিন্ন জায়গা থেকে মুভ করেছি। এই যুগে আসলে এই জিনিসটা সিক্রেট রাখা ডিফিকাল্ট। ইন্ডিভিজুয়াল টার্গেট যখন ধরতে যাই আমরা 15-20 জনে মিলে, সেটা সিক্রেট রাখা যায়। তো আমাদের ফেজ 1 সম্পন্ন হয়েছে। ফেজ 2 হচ্ছে এখন আধিপত্য বিস্তার করা। আমাদের ক্যাম্প ইস্টাবলিশড হয়েছে, ইনশাল্লাহ আধিপত্য বিস্তার করা হবে। যাদের ভয়ে কেউ 20 বছর ধরে যেতে পারেনি, তারা সবাই এখন এলাকা ছাড়া আছে। আপনি আর কি সফলতা চান? 2টা লাইট মেশিন গান সয়ে দেওয়া মানে সফলতা না। সব ভেঙে গেছে, পালিয়ে গেছে। ওরা এখান থেকে চলে গেছে মানে কিন্তু ওরা বাংলাদেশে আচ্ছা, বাংলাদেশ থেকে যায় না, রাইট। এখন আমরা আচ্ছা আমরা আরো অনেক বড় বড় কথা বলেছিল। আচ্ছা তারা সমর্থন ক্যান্সেল করেছে এবং তারা সেদিন বিকেলে পালিয়ে গেছে। আমাদের কাছে তথ্য আছে। আচ্ছা, এখন তথ্য বিভিন্ন জায়গা থেকে যদি দিয়ে থাকে, কোনো সাংবাদিক দিয়ে থাকলে এখন সে যে দিয়েছে সে অপরাধী। এখন তার নামটাম যদি দেন আমরা তাকেও অ্যারেস্ট করব, কোনো সমস্যা নেই। আর বাহিনীর বা যদি বলেন কেউ কারো বিরুদ্ধে স্পেসিফিক তথ্য থাকলে এটা জানান, অবশ্যই এটা কঠোর অ্যাকশন নেওয়া হবে। আর পালিয়ে গিয়েছে আমাদের ফেজ 1 পর্ব 1 সফল হয়েছে আলহামদুলিল্লাহ। পর্ব 2 চলমান রয়েছে। এরপর আমরা এটার উপর ধীরে ধীরে দখল নেব। দখল নেওয়ার পরে এরা সবাই পালিয়ে আছে, এখন তাদেরকে সিঙ্গেল করে আমরা অ্যারেস্ট করার চেষ্টা করব। তো এটা পর্যায়ক্রমিকভাবে হবে এবং চলছে। এবং প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এখানে আমরা যত কিছুই বলি,
এই 1 লক্ষ মানুষ তারা তো বাংলাদেশের মানুষ। একটা লোক মার্ডারার, তার ওয়াইফ এবং তার ছোট বাচ্চাটা তো খুনি না, সে তো আমার দেশের মানুষ। আমি কি তাকে পিটিয়ে বের করে দেব? সে তার অধিকার নেই এই দেশে থাকার। তো তাদের জন্য তো একটা পরিকল্পিতভাবে প্রশাসন চিন্তা করছেন, তাদের জন্য সুন্দর ব্যবস্থাটা কিভাবে করা যায় এটা করবেন, প্রশাসন সুন্দরভাবে করবেন। একটু সময় দিতে হবে। র্যাব সদস্য হত্যা করার পরে অভিযানে যে এই ধরনের দুর্ঘটনা এটা প্রথম নয়, প্রায়শই ঘটে। র্যাবের সাথে হয়েছে, আর্মির সাথে হয়েছে, পুলিশের সাথে হয়েছে। গত দীর্ঘ 20 বছরের মধ্যে কত সদস্য হত্যা হয়েছে। তো সব জায়গায় এরকম ঘটনা ঘটেছে অভিযান করতে যে। বাট আমাদের যে সদস্য মারা গিয়েছেন উনি অত্যন্ত দুঃসাহসিক একজন সদস্য ছিলেন এবং তিনি আজকের সফলতার মূল কারিগর। যদিও তিনি আজকে হাজির ছিলেন না, বাট তিনি এটা শুরু করে দিয়ে গিয়েছেন, তিনি এটার কারিগর। এবং যার ফলে আপনি সামনে যা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এই অ্যামুনেশন, এটা কি ইন্ডিকেট করে? একটা অ্যামুনেশন আছে, এই যে এই অ্যামুনেশনগুলা, এগুলা সাধারণত মায়ানমার বেল্টে ইউজ হয়। কি ইন্ডিকেট করে? এটা সফলতা না? এই যে অ্যামুনেশন 7.62 দেখতে পাচ্ছেন, এটা সফলতা নয়? অনেক কিছু ইন্ডিকেট করে। সে এখানে যে হাব তৈরি করেছিল এটা ধ্বংস করেছি, কিছু নিয়ে পালিয়ে গেছে, কোনো সমস্যা নেই। এখন তারা ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় আছে। আমরা এখন বিভিন্ন দিক থেকে অভিযান পরিচালনা করে ইনশাল্লাহ অ্যারেস্ট করব। আমরা তো যাওয়ার আগে তো যে মোটামুটি যারা সন্ত্রাসী অপরাধী বেশিরভাগই পালিয়ে গিয়েছে মানে হচ্ছে তারা নিজেরাই এটা সম্পূর্ণভাবে শক্তভাবে প্রমাণ করেছে যে তারা অপরাধী। বাকি কিছু মানুষ, মহিলা, শিশু এরা ছিল যারা অপরাধী না, তো তাদেরকে আমরা পেয়েছি। আর বাকি যে কয়জনকে অ্যারেস্ট দেখেছেন, এই অ্যারেস্টগুলো কিন্তু আমরা বিভিন্ন দিক থেকে 4 দিক থেকে ঢুকেছি। এদেরকে সহজে অ্যারেস্ট করা যায়নি। পাহাড়ের উপরে দৌড়ে দৌড়ে তাদেরকে পালাচ্ছিল, সেখান থেকে অ্যারেস্ট করা হয়েছে। আর যারা পালিয়ে গিয়েছে তারা অপরাধী কনফার্ম, সে জানে সে অপরাধী, বিশ্বাস আছে, তার নিজের প্রতি কনফিডেন্ট আছে সে অপরাধী, এজন্য সে পালিয়েছে। তো আমরা এগুলাকে ধরবো ইনশাল্লাহ। আর কানেকশন সন্ত্রাসীদের বিভিন্ন দিকে থাকতে পারে। সো এই জন্য এই জিনিসটা আজকে যদি না হতো, আগামী আরো 2 বছর, 3 বছর, 5 বছরে এটা আরো অনেক বড় পর্যায়ে চলে যেত, যেখানে হয়তো গভর্নমেন্ট হ্যান্ডেল করাটা আরো ডিফিকাল্ট হয়ে যেত, হয়তো সম্পূর্ণ মিলিটারি অফেন্সিভ লঞ্চ করার মতো পরিস্থিতি হতো। আজকে এটা করে ভবিষ্যতের বড় একটা বিপদ যেটা ঘটতে পারত, সেটা থেকে দেশ বেঁচে গিয়েছে। তো এটা আমাদের একটা বড় সফলতা। স্যার সর্বশেষ একটু জি। আপনি যেহেতু মানে ক্রাইমে কাজ করেন, থ্যাংক ইউ। এমুনেশনের বৈশিষ্ট্যটা যদি আচ্ছা, অ্যামুনেশনগুলা এটা 7.62 আছে, 9mm আছে, .22 আছে, বিভিন্ন ধরনের অস্ত্রের আছে, খালি খোসা আছে কিছু, এবং এই যে এগুলা যেটা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে আপনার শটগান দিয়ে ফায়ার করা হয়। এই বৈশিষ্ট্য সব বিভিন্ন ধরনেরই আছে। যেমন আমাদের যে লুট পাওয়া সরকারি লুট হাউস এখন অ্যামুনেশন তো বাইরে থেকে এনেছে, তাই না? মানে সরকারে আমাদের তো বাংলাদেশ যারা আমরা নিজেরা ম্যানুফ্যাকচার করি তারা তো আর সাপ্লাই দেয়নি, তো বাইরে থেকে বিভিন্নভাবে কালেক্ট করেছে। বাট দীর্ঘদিন ধরে যেটা বোঝা যাচ্ছে যে তারা দীর্ঘদিন ধরে যে একটা সন্ত্রাসী রাজত্ব তৈরি করেছিল, এই সংখ্যাটা এটা বোঝাচ্ছে। তো তাদের এই জিনিসটা ভেঙে দেওয়া গিয়েছে। ঠিক আছে, হ্যাঁ বিজিবি বলেন, বিজিবি বলে বলুন। এই যে যেগুলো এসেছে মায়ানমার বেল্টে